উপজেলার ভোটে স্বজন থাকা এমপি মন্ত্রীদের শাস্তি দেবে আওয়ামী লীগ। কার্যনির্বাহী কমিটির বৈঠকে আসছে নির্দেশনা। রাজধানীর মহাখালীতে লেকে পড়ে যাওয়া শিশুর খোঁজ মেলেনি, আবার অভিযানে নামছে ফায়ার সার্ভিস। ঢাকা, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ, আজ খোলা প্রাথমিক বিদ্যালয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখীর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত কয়েক শতাধিক বাড়িঘর, উপড়ে পড়েছে গাছপালা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের কঠোর শাস্তি দিচ্ছে আওয়ামী লীগ। কেন্দ্র বলার পরেও স্বজনেরা উপজেলার ভোটে থাকায় পদ থেকে বহিষ্কার সহ আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে মঙ্গলবার। নীতি নির্ধারকেরা বলছেন, সেদিন দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে নির্দেশনা দেবেন দল সভাপতি শেখ হাসিনা। প্রথম দুই ধাপের ভোটে টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নোয়াখালী, মৌলভীবাজার, নরসিংদী, কুমিল্লা, পিরোজপুর সহ অন্তত ২০ জেলার নানা উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা। অভিযোগ উঠেছে, এর লক্ষ্য স্থানীয় রাজনীতিতে নিজস্ব প্রভাব বলয় তৈরি করা। অন্যদিকে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের সুযোগ দিতে এবং ভোট অংশগ্রহণমূলক করতে এবার দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করতে বললেও দু একজন ছাড়া তাতে কান দেননি কেউই। নিজ প্রার্থী জেতাতে এই মরিয়া চেষ্টায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, মঙ্গলবার দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি শেখ হাসিনা। যে কোনো পদক্ষেপ আমরা নেবার কথা, সেই পদক্ষেপগুলো নিচ্ছি না, ফলে দিনের পর দিন চেইন অফ কমান্ডের ডিরেকশনটা উইক হয়ে যাচ্ছে। 30 তারিখের মিটিংয়ে আলোচনা হবে যে যদি কোনো দলের পক্ষ থেকে যদি আমাদের জেনারেল সেক্রেটারি সাহেব একটা নির্দেশ দেন, সেটা আমাদের একান্তভাবে আমাদের শুনতে হবে। আগামীতে নির্বাচন যখন তাকে তখন যদি মনোনয়ন দেওয়া না হয়, তাহলে এটা কি তার শাস্তি না? কাকে কিভাবে শাস্তি দেওয়া হবে এটা সময় বলে দেবে। আমাদের কাছে অনেক কৌশল আছে, অনেক পদ্ধতি আছে, শুধু বহিষ্কার করার ভিতর দিয়েই চূড়ান্ত নয়। 2019 সালে দলীয় প্রতীকে উপজেলার ভোটেও বিদ্রোহী প্রার্থী হন অনেকে। পরে তাদের বিরুদ্ধে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত করা হয় ক্ষমা। তবে এবার সে সুযোগ মিলছে না। অভ্যন্তরীণ বিরোধ বাড়ায় দলের শৃঙ্খলা ফেরাতে কোনো ছাড় নয়। নির্দেশ অমান্যকারী এমপিদের তালিকা করছেন সাংগঠনিক সম্পাদকেরা। দল অবশ্যই একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, কারণ দলীয় শৃঙ্খলা বা দলীয় নির্দেশ অমান্য করার দুঃসাহসটি এটি যদি শাস্তির আওতায় না আসে, অনেকে বেশি উৎসাহিত হবেন। কেউ ইচ্ছে করলেই ফ্রি স্টাইলে যা কিছু করার সেটি এখতিয়ার রাখে না, এবং নির্দেশনাটা যদি কেউ প্রতিপালন না করে সেটি ব্যবস্থা হতেই পারে ভবিষ্যতে। এদিকে উপজেলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায়ও জোর দিচ্ছে ক্ষমতাসীনরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর টিবি গেটের লেকে পড়ে এক শিশু নিখোঁজের পর 3 ঘন্টায় সন্ধান মেলেনি। সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস। তবে শিশুটি আসলেই লেকের পানিতে পড়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে উদ্ধারকারী দল। এদিকে রোববার রাত 11টা পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো স্বজনকে সেখানে পাওয়া যায়নি। মহাখালীর টিবি গেট এলাকায় রোববার সন্ধ্যা 7:30টার দিকে লেকের পানিতে পড়ে যায় শিশু রিয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, 2 শিশু বসে ভিক্ষা করে পাওয়া টাকা গুনছিল। এ সময় হঠাৎ লেকের ভেতর পড়ে যায় একজন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের 10 সদস্য। তাদের মধ্যে 4 জন ডুবুরি। প্রায় 3 ঘন্টার চেষ্টায়ও শিশুটির সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। তারা বলছে, পানির যে গভীরতা, তাতে কোনো শিশু পড়ে গেলে ওই সময়ের মধ্যে খুঁজে পাওয়ার কথা ছিল। ওই যে বাচ্চাটা বলল যে এখানে একটা বাচ্চা পড়ছে, ওর মুখে আমরা শুনছি যে ও দেখছে বাচ্চাটা পড়তে,
কিন্তু ও পড়ার পরে ও আবার ওদিকে দৌড়ে চলে গেছে। বাচ্চা পড়ছে কিনা এটাও আমরা শিউর না, বা অন্য জায়গাতে উঠেও চলে যেতে পারে বাচ্চা। আমরা থানার সহযোগিতা নিচ্ছি, স্থানীয় লোক ছিল, অন্যান্য লোক ছিল, আমরা কোনো গার্ডিয়ান পাই না। ওরা পথচারী শিশু, যে সংবাদ দিয়েছে সেও পথচারী, যে হারানো গেছে সেও পথচারী। রাতে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করলেও সোমবার আবারও অভিযান পরিচালনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এই জন্য আমরা সকাল দিনের বেলা আসবো। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছে অধিদপ্তর। হতে পারে দমকা হাওয়া সহ বৃষ্টি। এদিকে রোববার 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.2 ডিগ্রি আর ঢাকায় 39 ডিগ্রি সেলসিয়াস। দেশের 8টি বিভাগের উপর দিয়েই বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমে জনগণের দুর্ভোগ চরমে। যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ সহ পুরো খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের অন্যান্য জেলায় রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহ এটি আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা আমরা আশা করছি যে আগামীকালকের যে তাপমাত্রা সেটা আজকের তুলনায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আশা করছি যে মে মাসের 2 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এলাকা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগের সাথে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিতে তাপমাত্রা তেমন কমবে না, তবে এ তাপপ্রবাহ কমতে পারে মে মাসের শেষ সপ্তাহে। খন্দকার হাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে ঢাকায় 1 জন, চট্টগ্রামে 1 জন ও মাদারীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। রোববার হাসপাতাল সূত্র জানায় রাজধানীর গুলিস্তানে হিট স্ট্রোকে সেলিম মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেছেন। অন্যদিকে রোববার সকালে মাদারীপুরে কালকিনির পশ্চিম শিকারমঙ্গল এলাকায় মারা যান ব্যবসায়ী শাহাদাত সর্দার। স্বজনেরা জানান প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদাত সর্দার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পরে হিট স্ট্রোকে মারা যান তিনি। বাড়ির পাশে জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মুসলিম ঘরামি। প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মুসলিমের। পরে জমি থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। এদিকে তীব্র গরমে চট্টগ্রামের বোয়ালখালীতে অসুস্থ হয়ে পড়েন এক মাদ্রাসা শিক্ষক। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া গরমের কারণে নোয়াখালীর হাতিয়ার একটি স্কুলের শিক্ষক সহ 10 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকবে আজ। একদিন ক্লাস হওয়ার পর রোববার বিকেলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ক্লাস চলবে প্রাথমিকে। এদিকে 1 মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল কলেজ। ঈদের ছুটি ও তীব্র তাপপ্রবাহে প্রায় 1 মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল কলেজ। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে, চলে 11:30 পর্যন্ত। মাধ্যমিকে হয় স্বাভাবিক রুটিনে। প্রথম দিন উপস্থিতিও ছিল ভালো। আমরা এতদিন পরে স্কুলে যাচ্ছি, আমাদের ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আর ক্লাস করতেও ভালো লাগছে। ক্লাসটা করছে ওদের স্বতঃস্ফূর্তভাবেই ওরা ক্লাস করছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না মনে হয়। শিক্ষামন্ত্রী জানান যেসব এলাকায় তাপমাত্রা খুব বেশি সেখানে স্কুল বন্ধ বা চালু রাখার সিদ্ধান্ত নিতে পারবেন স্থানীয় প্রশাসন। ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। তবে রোববার বিকেলেই ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীতে স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এর নির্দেশনার আওতায় থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা এসি আছে তারা চাইলে খোলা রাখতে পারবে। এদিকে সকালে তাপমাত্রা কম থাকায় প্রাথমিকে ক্লাস চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আমরা তো অলরেডি স্কুল মানে মর্নিং শিফট এমনি করে দিচ্ছি, 11:30টার ভিতরে আমার 2 শিফটের স্কুলে 11:30টার ভিতরে ক্লোজ হয়ে যাবে। তারপর প্রি প্রাইমারি তো আমরা বন্ধই রাখছি, সুতরাং আমাদের নতুন আর কোনো সিদ্ধান্ত নেই। এছাড়া সোমবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহে স্কুল খোলা নিয়ে নানা আলোচনার মধ্যেই মানিকগঞ্জের 6 শতাধিক শিক্ষার্থী নিয়ে শোভাযাত্রা করে সমালোচনার মুখে পড়েছেন কারিগরি শিক্ষকেরা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে এই র্যালি বের করা হয়। রোববার মানিকগঞ্জ সরকারি কারিগরি স্কুল ও কলেজ থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রায় 4 কিলোমিটার হেঁটে জেলা প্রশাসক কার্যালয়ে যান শিক্ষকেরা। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি আবার একই পথে সরকারি কারিগরি স্কুল ও কলেজে গিয়ে শেষ হয়। কলেজের অধ্যক্ষ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার 3টি স্কুলের 600 শিক্ষার্থী নিয়ে শোভাযাত্রা করা হয়। তীব্র গরমে এ ধরনের কর্মসূচি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে জেলা প্রশাসককে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। তীব্র গরমে সুস্থ থাকতে হলে রাস্তার খোলা খাবার, ফুটপাতের পানীয় শরবত পান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, এসব পানীয় থেকে ছড়াতে পারে টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিসের মতো রোগ। ঠান্ডা পানীয় বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি। সুস্থ থাকতে শাকসবজি, বিশুদ্ধ পানি পানের পরামর্শ পুষ্টিবিদদের। এপ্রিল যেন সবকিছু পুড়িয়ে ছাই করছে। উষ্ণতম মাসের পুরো সময় জুড়েই উত্তপ্ত প্রকৃতি। টানা তাপ প্রবাহে পুড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই পান করেন ফুটপাতের নানা পানীয়। ডাব ছাড়াও বিক্রি বেড়েছে শরবত, জুসের। প্রচন্ড গরমের কারণে বেলের শরবত খেলাম, তা খুব স্বস্তি পাইলাম। যে অনেক গরম তো এই জন্য কাঁচা আমের শরবত খেলাম, খুব ভালো লাগলো আর কি। তবে এসব পানীয় সাময়িক স্বস্তি দিলেও স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বলছেন চিকিৎসকরা। তীব্র তাপদাহে সুস্থ থাকতে ঢিলেঢালা পোশাক পরার পাশাপাশি সানগ্লাস, ছাতা ও ক্যাপ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। সর্বোচ্চ খাবার, ফলমূল, শাকসবজি, বাইরের খোলা খাবারটা একদমই খাবার না। বাসি খাবারটা খেলে আপনি ডায়রিয়া হবে। এই সময় ডায়রিয়া খুব বেশি দেখা যায়, পানি শূন্য দেখা যায়, সাথে ঘামলে কিন্তু শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে। এই জন্য ওট স্যালাইন কিন্তু খেতে হবে আপনাকে। এবং যখন আপনি বের হচ্ছেন অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাথে সানস্ক্রিনটা ব্যবহার করলে কিন্তু স্কিনটা প্রোটেকশন হয়। স্কিনে কিন্তু এই সময় কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উদ্বেগ জানিয়ে শিশুদের বিষয়ে আরও সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের চেয়ে বাপ মারও উদ্বিগ্ন বেশি। বাচ্চারা স্কুলে যাবে, বাইরে যাবে, দৌড়াদৌড়ি, লাফালাফি করবে। পুনর্বিবেচনা করে 5-7 দিন ধরে বাচ্চাদের একটু বন্ধই রাখলো আর কি। স্কুলটা বন্ধই থাকলে স্কুল কলেজ যাই থাক, যদি সম্ভব হয় অনলাইনে ক্লাস করতে পারে। বেশি তেল মশলা দেয়া খাবার খেলে বাড়তি গরম অনুভূত হতে পারে, তাই মশলা কম খাওয়া এবং শাকসবজি, স্যুপ, ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে বাড়ছে রোগবালাই। গরমজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী। দেশ জুড়ে চলছে টানা তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিরূপ আবহাওয়ায় বেশি ভুগছে বয়স্ক ব্যক্তি ও শিশুরা। খুলনার শিশু হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ছে প্রতিদিনই। স্বাভাবিক সময়ে হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন রোগী থাকে 500-র মতো। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে 700 থেকে 800। আমার বাচ্চার জ্বর হয়েছে, এর জন্য ভর্তি করছি। গরম ঠান্ডা লাগছে তো এই কারণে। এখানে তো ডাক্তার ভর্তি হতে বলছে, এখন বলছে অপেক্ষা করেন, সিট পাইলে পাইবেন। একটা সিটের ব্যবস্থা নাই এই গরমে, কোথায় থাকবো, কি করবো, একটা সিট না হলে কি করে থাকবো। শয্যার চেয়ে রোগী বেশি হয়, অনেককে ফেরত পাঠাতে হচ্ছে। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। ডেইলি আপনার প্রায় 270টা পেশেন্ট ভর্তি থাকে এবং আমাদের প্রায় 25 থেকে 30টা পেশেন্ট প্রতিদিন ব্যাক করে দিতে হচ্ছে সিট না থাকার কারণে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসা দিতে। গরমের ধকল থেকে রক্ষায় শিশুদের ঘরে রাখার পাশাপাশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চাদের ঘরে রাখবেন, প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াবেন, ফল ফ্রুটস পানি বেশি করে খাওয়াবেন, রেগুলার গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।
2 সপ্তাহে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 9000 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাবদাহে শিশুদের অসুস্থতা নিয়ে আরো জানাতে খুলনা ও পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে জানাবেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, গরমের কারণে খুলনায় হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে, পরিস্থিতি কতটা উদ্বেগজনক মনে হচ্ছে? এখন গত কিছুদিন কিন্তু খুলনা শহরে তাপমাত্রা বাড়ছে, 40 ডিগ্রির নিচেই কিন্তু তাপমাত্রা এখনো কমেনি। তো এই যে তীব্র তাপদাহে কিন্তু প্রতিদিনই শিশুরা নানান রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া সহ গরমজনিত যে অসুখ আছে সেই অসুখে শিশুরা আক্রান্ত হচ্ছে। আমি যদি খুলনা শিশু হাসপাতালের চিত্রকে বলি, খুলনা শিশু হাসপাতালে স্বাভাবিকভাবেই 270 শয্যার ধারণ ক্ষমতা রয়েছে। এখানে কিন্তু প্রতিদিনই 300 থেকে 350 রোগী ভর্তির জন্য যাচ্ছে এবং প্রতিদিন 25 থেকে 30 জন, তার চেয়ে কোনো দিন তার চেয়ে বেশি রোগীও পাঠানো হচ্ছে ভর্তি না করে। অপরদিকে আমি যদি এই হাসপাতালেরই আউটডোরের কথা বলি, আউটডোরে স্বাভাবিক সময়ে 450 থেকে 500 রোগী দেখা হয়। এখন কিন্তু প্রতিদিনই 700 থেকে 800 রোগী আউটডোরে দেখা হচ্ছে। অর্থাৎ রোগীদের চাপে কিন্তু ডাক্তাররাও হিমশিম খাচ্ছেন এবং ডাক্তাররাও কিন্তু ঠিকমতো চিকিৎসা দিতে পারছেন না। তো এই ক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন যে এই যে গরমে শিশুদের সুস্থ রাখার জন্য তাদেরকে বাইরে যেতে যেমন নিষেধ করেছেন, তেমনই তাদেরকে তরল জাতীয় যে খাবার আছে সেই খাবার খাওয়ানোর পাশাপাশি নিয়মিত গা হাত পা মুছে দেওয়ার পরামর্শ দিয়েছেন। একটু গেল শিশু হাসপাতালের চিত্র। আমরা যদি বলি অন্যান্য সরকারি যে হাসপাতালগুলো আছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালেও কিন্তু আসলে রোগীদের প্রচুর চাপ রয়েছে। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেটা বলছেন যে গত কিছুদিন ধরে কিন্তু আসলে শিশু রোগীর সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং এই যে রোগীদের চিকিৎসা দিতে যে কিন্তু কিছুটা হলেও তারা বেশ হিমশিম খাচ্ছেন। তার কারণ কি, স্বাভাবিক যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার চেয়ে রোগী যে সময় বেশি হয়, সে সময় কিন্তু আসলে স্বাভাবিকভাবেই সুচিকিৎসা দিতে ডাক্তাররা বেশ বিব্রতকর অবস্থায় পড়ে এবং তারা যেটা বলছেন যে চিকিৎসকের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সচেতনতার বিষয়েও কিন্তু অভিভাবকদের নজর দিতে হবে। তো আসলে গত কিছুদিন ধরে খুলনার বিভিন্ন হাসপাতালগুলোতেই কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীম সাথেই থাকবেন। এবার পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় টানা তাপপ্রবাহ চলছে, শিশুদের স্বাস্থ্যের উপর গরমের কি প্রভাব পড়েছে? আপনি জানেন যে পাবনাতে আসলে 41.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু প্রতিদিনই তাপমাত্রা থাকছে। গত 10 দিন যাবৎ কিন্তু একই অবস্থায় রয়েছে এবং এর প্রভাবে কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে। এই সকাল 9টার পর থেকে দিনভর কিন্তু প্রচন্ড তাপদাহ থেকেই যাচ্ছে, যে কারণে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু আক্রান্ত হচ্ছে নানা রোগে। আপনি জানেন যে পাবনা জেনারেল হাসপাতালে, যেখানে 250 শয্যা হাসপাতাল, এখানে কিন্তু রোগী ভর্তি হয়েছেন প্রায় 600-র উপরে শিশু এবং বয়োবৃদ্ধরা। পাশাপাশি এই রোগীর চাপে কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। পাবনায় এই জেনারেল হাসপাতালে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু শিশু ওয়ার্ডও রয়েছে। 40 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু 150-র উপরে কিন্তু শিশু বিভিন্ন ডায়রিয়া, জ্বর এবং ঠান্ডা জনিত রোগে কিন্তু ভর্তি হয়েছেন এবং বেড না পাওয়ায় বিভিন্ন বারান্দায় কিন্তু তাদের স্থান হয়েছেন। এমন অবস্থায় কিন্তু রোগীর চাপ কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন চিকিৎসকরা বলছেন যে তারপরেও যেহেতু দেশে তাপপ্রবাহ চলছে, রোগী আসবেই এবং তারা যত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা দিতে। আর আপনি জানেন যে গত 10 দিন যাবৎ কিন্তু 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকায় শ্রমজীবী থেকে শুরু করে সবাই কিন্তু একটি হিমশিম অবস্থায় রয়েছেন এবং প্রচন্ড গরমের তাপে কিন্তু শ্রমজীবীরা তারা কাজে বের হতে পারছেন না এবং বিভিন্ন এলাকায় আসলে পানির স্তর 40 ফুটের নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু পানি বাহিত রোগেরও কিন্তু একটি বিষয় রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে পানি সংকটের কারণেই এবং পানিবাহিত রোগের কারণেই আসলে ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, ঠান্ডা হচ্ছে এবং
তাদেরকে ঘরের বাইরে কিন্তু এই প্রচন্ড তাপদাহে দুপুরের পরে কিন্তু ঘরের বাইরে যেতে তারা নিষেধ করছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনার থেকে সর্বশেষ। জনস্বাস্থ্যের উপর টানা তাপপ্রবাহের প্রভাব নিয়ে খুলনা ও পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। তীব্র গরমে গলে যাচ্ছে বিভিন্ন সড়কের পিচ। নিম্নমানের ও পুরনো ধাঁচের বিটুমিন ব্যবহারের কারণেই বেড়েছে সংকট, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। এজন্য পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহারের পরামর্শ তাদের। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে, ক্ষতিগ্রস্ত সড়কে অন্যান্য জায়গার চেয়ে অতিরিক্ত তাপমাত্রা পাওয়া গেছে। সেখানে নিম্নমানের বিটুমিন ব্যবহারের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহ চলছে এদেশে, যা ৭৬ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে বিভিন্ন জায়গায় গলে যাচ্ছে রাস্তার পিচ। গাজীপুর, শরীয়তপুর ও যশোরের বেশ কিছু সড়কের বিটুমিন গলে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। পিচ রাস্তা দিচ্ছে, গলে জায়গা চাকা একটা করে, মানে এটার সমস্যা। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তেল স্লিপ করব। পিচগুলো ভালো পিচ দেয় নাই, যার কারণে একটু গরমেতেই যেতেছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, একসময় সড়কে ব্যবহার করা হতো ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় ৮০ থেকে ১০০ গ্রেডের বিটুমিন। তবে বর্তমানে স্থায়িত্ব বাড়াতে বেশি দামের ৬০ থেকে ৭০ গ্রেডের বিটুমিন দেওয়া হচ্ছে। তবে আসলেই তা এই গ্রেডের কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যে জায়গাগুলিতে বিটুমিন গলে যাচ্ছে সেখানে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ করেছিল তারা আবার প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে গিয়ে ম্যাটেরিয়ালসের যে গুণগত মান বা বিটুমিনের যে গুণগত মান থাকা দরকার সেখানে আবার কম্প্রোমাইজ করে ফেলেছে কিনা। এদিকে যেসব সড়কে পিচে গলে গেছে সেখানে সর্বোচ্চ ৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পাওয়া গেছে বলে জানালো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ, যা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। এদিকে বিটুমিনের মান যাচাই করা হবে বলেও জানালেন সচিব। যাচাই করে দেখব কোনো মাল মেটেরিয়ালস কোনো নিম্নমানের ছিল কিনা কিংবা অন্য কোনো কারণ সেখানে আছে কিনা। গতকাল দেখলাম পাবনায় রেল লাইন বেড়ে গেছে, লোহা কিন্তু বেড়ে গেছে গতকাল। তো লোহার চেয়ে তো পিচ তো বেশি না, কিন্তু অনেক জায়গায় গাছের ছায়া থাকে, কত জায়গায় কোনো ছায়া না এমন কোনো কিছু কিনা, এটা আমরা যাচাই করে দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা জানাচ্ছেন, বাতাসে আর্দ্রতা কম থাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি হলেই পিচের উপরিভাগে তা বেড়ে যায়। এছাড়া কালো রঙের পিচ তাপ শোষণ করে আর উত্তপ্ত হয়, আর গাড়ির চাকার ঘর্ষণে উৎপন্ন তাপেও গলছে পিচ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড বাতাসের তোড়ে উপড়ে পড়ে অনেক গাছপালা। লাওয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনে গাছ উপড়ে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ ৩ ঘন্টা বন্ধ থাকে। স্থানীয়রা জানায়, রোববার বিকেলে মৌলভীবাজারের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে শ্রীমঙ্গল শহরের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। বিভিন্ন দোকান ও বসতঘরের চাল উড়ে গেছে, উপড়ে গেছে অসংখ্য বড় বড় গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। এদিকে হবিগঞ্জেও বৃষ্টি হয়েছে। টানা তাপদাহ ও তীব্র গরমের মধ্যে বৃষ্টি হওয়ায় জনজীবনে নেমেছে স্বস্তি। বগুড়ায় একটি বাড়িতে বিস্ফোরণে এক নারী ও ৩ কিশোরী আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে শহরের মালতিনগর মোল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ৯টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চাল উড়ে যায় ও কংক্রিটের দেয়াল ধসে পড়ে। এতে আহত হন ওই বাড়ির বাসিন্দা রেজাউল মণ্ডলের স্ত্রী রেবেকা বেগম, মেয়ে রুবাইয়া আক্তার রিমি, রাশিদুল মণ্ডলের মেয়ে জিমি ও একই এলাকার বাবু মিয়ার মেয়ে তাসলিম আক্তার বুশরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুশরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি। প্রকৃত তথ্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আর আমার বাড়ি এলি, ছোট ভাইয়ের বাড়ি এলি, এরা ছাড়া মহিলা মানুষ ছাড়া আর কেউ, আর বাইরের লোকজন যে যাতায়াত করে তাও না। আমার কাছে মনে হয়েছে বড় ধরনের কোনো একটা বিস্ফোরণের মাধ্যমে এটি হয়েছে। এখানে গ্যাস সিলিন্ডার ছিল, তারপর এখানে কম্প্রেসর ছিল, আবার এখানে আমরা দেখেছি যে অনেক পটকাও পাওয়া গেছে। আবার পটকা তৈরির যে উপাদান সেগুলো কন্টেনারে ছিল, মানে একটা চতুর্মুখী একটা মিশ্রণের ফলে হতে পারে। 4 জন যে আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য হাসপাতালে তাদেরকে বলা হয়েছে। মামলার এজাহারে ভুল থাকলে পেতে হবে শাস্তি। সম্প্রতি এই বার্তা পেয়েছেন ডিএমপির 50 থানার ওসি। পুলিশ সদর দপ্তর বলছে, এসব ভুল ত্রুটির কারণে কম সাজা পাচ্ছে অপরাধী।
তবে এর সঙ্গে দ্বিমত করে আইনজীবীরা বলছেন, উপযুক্ত সাজা নিশ্চিতে শুধু ত্রুটিমুক্ত এজাহার নয়, সুষ্ঠু তদন্ত জরুরি। সম্প্রতি বগুড়ার শাহজাহানপুরের ম্যাক্স ক্লিনিকে নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনায় যে এজাহার তৈরি করে পুলিশ, তাতে ছিল না আটক ক্লিনিক মালিক সম্পর্কে কোনো তথ্য। এ ধরনের ভুল ত্রুটি দেখা গেছে আরও কিছু ঘটনার ক্ষেত্রে। এতে ব্যাহত হয় মামলার তদন্তের কাজ। এই অবস্থায় বেশ কিছু ফৌজদারি মামলার তদন্ত ও সাজা বিশ্লেষণ করেছে পুলিশ সদর দপ্তর। তারা বলছে, আসামির সাজা কম হওয়ার পেছনে শুধু দুর্বল তদন্ত নয়, অপূর্ণাঙ্গ এজাহারও দায়ী। একটি নির্ভুল এবং পূর্ণাঙ্গ এজাহার যেন হয়ে থাকে, যেহেতু এটি মামলার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটি যেন নিশ্চিত করা হয়ে থাকে, সেজন্য কিন্তু আমরা কাজ করে থাকি এবং সে ব্যাপারে কিন্তু মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এ প্রশ্নে মার্চের ক্রাইম কনফারেন্সও করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। তাতে বলা হয়, এজাহারে ত্রুটি বিচ্যুতির প্রমাণ পেলে ওসিকে শাস্তির আওতায় আনতে হবে, আর তার প্রভাব পড়বে চাকরির খতিয়ান বইয়ে। অফিসার ইনচার্জরা যখন মামলাটা রুজু করবেন, অবশ্যই সমস্ত কাগজপত্র দেখে পড়ে তারপর যা যা করা দরকার, আইনগত ব্যবস্থা যেভাবে নেওয়া দরকার, সঠিক ধারায়, সঠিক স্থানে, সঠিক সময় উল্লেখ করে সেগুলো রুজু করার জন্য। সো এই ধরনের একটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যদি এই ধরনের ভুল পাওয়া যায়, কমিশনার স্যার নির্দেশ রয়েছে, তাহলে পুলিশ কমিশনার স্যার যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, তদন্ত ঠিক হলে এজাহারের ভুল বড় প্রভাব ফেলবে না। ত্রুটিমুক্ত এজাহারের চেয়েও জরুরি সুষ্ঠু তদন্ত। তদন্তের মাধ্যমে একটি মামলার সত্যতা উঠে আসে। এজাহারে কোনো ভুল থাকে, সেই ভুল পথেই তদন্তকারী কর্মকর্তা হাঁটবেন না, কারণ তিনি তার বিবেক এবং আইন মোতাবেক সঠিক ঘটনা বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, মামলার অভিযোগ প্রমাণ, এজাহার ছাড়াও সাক্ষী, প্রসিকিউশন ও আলামতের উপর নির্ভরশীল। এই তিনের সমন্বয় থাকলে উপযুক্ত সাজা হবে অপরাধীর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেকর্ড 15% মুনাফার নিশ্চয়তায় শুরু হলো বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ডের বিক্রি। 1,500 কোটি টাকার এ বন্ড বিক্রির প্রথম ধাপ শেষ হবে 15ই মে। এতে 1 লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা মিলবে 1250 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে এ বন্ড গ্রাহকদের জন্য আকর্ষণীয় হবে। রাজধানী ঢাকার অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে গড়ে উঠবে মায়ানগর প্রকল্প। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো ও শ্রীপুর টাউনশিপ লিমিটেড এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে। 120 একর জমিতে পরিবেশ বান্ধব পরিকল্পিত এই আবাসিক প্রকল্পে থাকবে 18,000 অ্যাপার্টমেন্ট, গড়ে উঠবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, শপিং মলের মতো স্থাপনা। বাণিজ্যিক ব্যবহারের জন্য থাকবে 50 লাখ বর্গফুট এলাকা। গত 3 এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বেক্সিমকোর প্রথম জিরো কুপন বন্ড অনুমোদন করে। রোববার বন্ডের মাধ্যমে 1,500 কোটি টাকা সংগ্রহ শুরু হয়েছে, যার 1,000 কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে ব্যয় হবে। বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে। এই বন্ডের সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই ধরনের প্রোডাক্ট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো। ইটস লিস্টেড কোম্পানি, এটার রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ, এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে এই দিস আর ভেরি ডাইভার্সিফাইড ফর দেয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। যে কোনো গ্রাহক আইএফআইসি ব্যাংকের শাখা এবং উপশাখা থেকে সর্বনিম্ন 50,000 টাকা বিনিয়োগে বন্ডের একটি ইউনিট পাবেন। বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। গ্রাহক 15% মুনাফাসহ বিনিয়োগ ফেরত পাবেন 60 কিস্তিতে। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে, এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা। যেহেতু এটা জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে, এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্মক উপর ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে, যে কারোর জন্যই সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। বন্ডের নিশ্চয়তা দানকারী প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। সবশেষ 30 জুন 2023 সমাপ্ত বছরে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় 7 টাকা 95 পয়সা এবং নিট সম্পদ মূল্য 95 টাকা 14 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে চরম পানি সংকটে কুষ্টিয়াবাসী। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে একদিকে বিকল হয়ে পড়েছে নলকূপ, অন্যদিকে শুকিয়ে গেছে খাল, বিল, পুকুরও। প্রায় 1 মাস ধরে পানির সংকটে কষ্টে লাখো মানুষ। এমনকি সেচ ব্যাহত হওয়ায় বোরো এবং অন্য ফসলের ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
নাব্যতা কমে মৃতপ্রায় কুষ্টিয়ার পদ্মা গড়াই নদী। শুষ্ক মৌসুমের পর থেকে শাখা নদীগুলোও এখন মরাখাল, নিচে নেমে গেছে ভূগর্ভের পানির স্তরও। এ অবস্থার মাঝে তীব্র দাবদাহ, পানির চাহিদা বেড়েছে কয়েক গুণ। পৌর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও পানির জন্য হাহাকার। নগরবাসী বলছেন, শহরাঞ্চলের কয়েক হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে, পানির অভাবে ভোগান্তি চরমে। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। অনেক দূরে নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে। পানির সংকটে ফসলের আবাদও ব্যাহত হচ্ছে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বিকল থাকায় ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষি বিভাগের। মাঠের তো ধরেন কোনো কেলা নেই, খাল বিলে পানি নাই, মাঠের ধান ফসল সব শুকো একাকার হয়ে যাচ্ছে। সেচ প্রকল্প দেখা যাচ্ছে, কৃষিক্ষেত দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানি আমরা না পাই তাহলে এই যে 4000 হেক্টর জমি এই সেচ প্রকল্পের আওতায়, এই জমি ধান উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর নলকূপের ব্যবহার বাড়ায় প্রতি বছর ভূগর্ভের পানির স্তর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের। 2030 সালের পর থেকে বলা হচ্ছে যে 10 থেকে 16 ফিট পর্যন্ত যে মৌসুমে গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে। তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার। এখনই আমাদের দেশের সরকার সহ যেসব কর্তৃপক্ষ তাদেরকে সচেতন হওয়া উচিত। পৌর এলাকার 21টি ওয়ার্ডে নিবন্ধিত বাড়ি আছে 37,000, যার প্রায় প্রতিটিতে রয়েছে নিজস্ব নলকূপ। এছাড়া পৌর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় 5,000-এর বেশি নলকূপ বসিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়টি নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ার কোন এলাকাগুলো বেশি পানির সংকটে পড়েছে? এই সংকট কি এবার নতুন নাকি প্রতি বছরই হচ্ছে? আসলে প্রতিবেদনে যেমনটি বলছিলেন, এই সংকট কিন্তু গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বছরের এই শুষ্ক মৌসুমে এই সংকটটি আরো বেশি আকারে দেখা দিয়েছে। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা যেটি বলছে যে এখানকার যে জিকে প্রজেক্ট, সেই জিকে ক্যানেলের 2 মাস ধরে এই পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু খালবিল শুকনা, সেই শুকনার প্রভাবটা কিন্তু আরো বেশি পড়েছে। একেতেও পানির স্তর নিচে নেমে গেছে, তার উপরে কিন্তু এই খালবিলে পানি না থাকার কারণে এই দুইটাতে কিন্তু এই সংকটটা একেবারে ঘনীভূত হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি এখন কথা বলছি ঠিক গড়াই নদীর তীরবর্তী এলাকায়। এই গড়াই নদী কিন্তু একটা প্রমত্তা নদী এবং পদ্মা নদীর প্রধান শাখা নদী। এই পদ্মা নদী যেমন শুকিয়ে গেছে, তার প্রভাবে কিন্তু এই যে গড়াই নদী, যে এই গড়াই নদী এখন একদম মরা খালে পরিণত হয়েছে। যদিও এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি হলো গড়াই নদীর মুখ এলাকা। এখান থেকে ড্রেজিং দিয়ে কেটে এর মুখটি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, তাও কিন্তু এর প্রভাবটা আসলে তেমন আকারে পড়ছে না। যার ফলে কিন্তু এই শুধুমাত্র কুষ্টিয়া জেলার মধ্যে নয়, আশেপাশের অনেক এলাকার প্রায় লক্ষ লক্ষ টিউবওয়েলের পানি উঠছে না নলকূপে। যেগুলো অগভীর নলকূপ সেগুলো একেবারে অকেজো হয়ে গেছে। কিছু গভীর নলকূপ আছে সেখানে পানি উঠছে, সেখানে কিন্তু সবাই এই সুপ্রিয় পানির জন্য তারা ছোটাছুটি করছেন। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে। তারা বলতেছে যে আসলে যে পানির স্তর নেমে যাওয়ার মূল কারণ হলো এই খালবিলে পানি না থাকা, এবং সেই সাথে এই যে পানি, ভূগর্ভস্থ পানির যে উপরিভাগের পানি আমরা অতিরিক্ত ব্যবহার করি, সেই ব্যবহারের কারণে কিন্তু এই পানির লেয়ার নেমে যাচ্ছে। যার কারণে কিন্তু এই প্রতি বছরই যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে বিশেষজ্ঞরা বলছিল যে পানির এই যে স্তর, এই স্তরটা কিন্তু প্রতি বছর 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী কয়েক বছরের পরে কিন্তু এই এলাকা মরুভূমি হতে আর বাকি থাকবে না, এবং এখানে কিন্তু পানির জন্য হাহাকার সৃষ্টি হবে। সেই জন্য কিন্তু সংশ্লিষ্টরা এই বিষয়গুলোতে সরকারকে নজর দেওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং অতি দ্রুত যাতে এই পানির ভূগর্ভস্থ যে পানি, তার গভীর আর পানি কিভাবে ব্যবহার করা যায় এবং নদীর পানি কিভাবে বিশুদ্ধ করে মানুষের জীবনযাপনের উপরে ব্যবহার করা যায়, এইটার উপরে তারা দিক নির্দেশনা দিচ্ছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে পানির সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ। আজ দুঃসহ স্মৃতির ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ম্যারি এনের আঘাতে প্রাণ হারিয়েছিলেন 1,39,000 মানুষ। ভয়াল সেই রাতের স্মৃতি এখনও দগদগে ঘা হয়ে আছে স্বজনদের মনে। তবে সে সময়ের অরক্ষিত উপকূল এখন নানাভাবে সুরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বিভিন্ন সংস্থা। চট্টগ্রামের পতেঙ্গার জেলেপাড়ার বাসিন্দা রমণীমোহন দাসের বয়স এখন 60-এর কোঠায়। 1991 সালের 29 এপ্রিল ঝড়ের ভেতরেই
মহাজনের চাপে বাধ্য হয়ে গিয়েছিলেন সাগরে। পরে নৌকাসহ হারান 3 সঙ্গীকে। কোনো মতে প্রাণে বেঁচে 2 দিন পর ঘরে ফিরেছিলেন তিনি। নৌকা মনে করেন ডুবে গেছে, ডুবের পরে আল্লাহ আমরা 3 জন একলগে মারা গেছে, 3 জনকে ফাইনও আল্লাহ আমাকে বাঁচাইছে। আমাকে বাঁচায় মনে হয় আমি এখান থেকে মানে সি বিচলতি মানে যে বাসি যে উঠছি। চট্টগ্রামের পতেঙ্গা, সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকায় প্রাণ হারান অন্তত 1,39,000 মানুষ। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন কোটি মানুষ। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো বেশিরভাগ মানুষই এখনও আছেন উদ্বাস্তু জীবনে। সাগর পাড়ে এই ধরনের ছাপড়া ঘরেই তাদের বসবাস। এখনও সাগরে কোনো বাতাস তৈরি হলে আগের মতোই তাদের বুকে কাঁপন ধরে। ঘরবাড়ি হারানো মানুষেরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন অঞ্চলে। সাগরের তীরে ঘাট থেকে ঘাটে কাটাচ্ছেন দুর্ভোগের জীবন। কাল তো স্বাধীনভাবে নিজে কাম করছি, নিজের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আমার বোট নিজের বোট ছিল, সেই বন্যেই বোট তলাই গেছে। আর আমি কিছু নয়, আমি কুলহারা। এখানে তো আর স্থানীয় মানুষ না, ভাড়ার মানুষের মিল গুরুত্ব নাই। ঘূর্ণিঝড়ের পর সার্বিকভাবে সচেতনতা অনেক বেড়েছে বলে দাবি প্রশাসনের। উপকূলীয় এলাকায় তৈরি করা হয়েছে অনেক আশ্রয়কেন্দ্র, বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে প্রতিরক্ষা বাঁধ। আমরা আমাদের বাঁধগুলোকে শক্তিশালী করেছি, উচ্চতা বাড়িয়েছি, প্রস্থ বাড়িয়েছি এবং যেখানে সাগর বেশি কাছাকাছি আছে সেখানে আমরা পার্মানেন্ট প্রোটেকশনও দিয়েছি। এর পাশাপাশি আর্লি ওয়ার্নিং সিস্টেমটা এটা এখন অনেক আধুনিকায়ন করা হয়েছে। এই জন্য যে কোনো সাইক্লোনের গতিবিধি এবং সময় এটা আমরা প্রেডিক্ট করতে পারি। প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছিল লাখ লাখ গবাদি পশুর। লবণাক্ততার কারণে উপকূলের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় কোনো ফসল ফলানো যায়নি। সরকারি হিসাবে সে সময় আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় $1.5 বিলিয়ন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তীব্র দাবদাহে গরু নিয়ে বিপাকে খামারিরা। অত্যাধিক গরমে দুধের উৎপাদন কমেছে 25%। কোরবানি সামনে রেখে যারা গরু পালন করছেন তারাও চরম শঙ্কায়। লালন পালনের খরচ বেড়েছে 15% পর্যন্ত। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি খামারিদের। কিছুদিন ধরে সারা দেশে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় অতিষ্ঠ পশু পাখিও। গরমের নেতিবাচক প্রভাব পড়েছে গরুর খামারে। তাপপ্রবাহে সিরাজগঞ্জ, পাবনা সহ অনেক এলাকায় অসুস্থ হয়ে পড়ছে গরু। স্বাভাবিক সময়ে যেখানে 20 থেকে 25 কেজি দুধ পাওয়া যেত, এখন 18 থেকে 20 কেজির বেশি মিলছে না। পশুকে দিতে হচ্ছে অতিরিক্ত পানি, স্যালাইন ও খাবার। গোসল করাতে হচ্ছে কয়েকবার। স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিক লাগছে, তাই বাড়ছে লালন পালনের খরচ। এমন অবস্থায় আসছে কোরবানিতে বড় লোকসানের শঙ্কায় খামারিরা। এখন বর্তমানে বিদ্যুৎ খরচ বেশি, তা বাদে মনে করেন যে আপনার যে তাপমাত্রা উঠছে, এই তাপমাত্রার কারণে গরু হাঁপায়া যাচ্ছে বা অন্য ব্যাধি দেখা যাচ্ছে। গরমে কিন্তু আমাদের প্রায় 4 থেকে 6 লিটার পর্যন্ত দুধ কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। আর ষাঁড় গরুগুলা বিশেষ করে গরমের কারণে ইতিমধ্যে আমার একটি ফার্মে গরু কিন্তু স্টক করে মারা গেছে এবং গরু খুব কম খাচ্ছে। দুধের খামারে আমরা যে জাতটা লালন পালন করি, হোলস্টেইন ফ্রিজিয়ান, এটা বেসিকলি হিট টলারেন্ট ব্রিড না। তো এর জন্য আপনি দেখবেন যে সারা বাংলাদেশে ঢালাওভাবে কিন্তু প্রায় 25% দুধের প্রোডাকশন কমে গেছে। যেহেতু এটা তাপ সহিষ্ণু জাত না, এর জন্য তারা এই অতিরিক্ত তাপের স্ট্রেসটা নিতে পারতেছে না। তাপপ্রবাহ মোকাবেলায় দানাদারের চেয়ে বেশি ঘাস জাতীয় খাবার খাওয়ানো সহ নানা পরামর্শের কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। আমাদের গবাদি পশুর যে খাদ্য ব্যবস্থাপনা এবং তার যে পরিচর্যা, এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, খামারিরা আমরা যে সমস্ত পরামর্শ দিই, পরামর্শগুলো পালন করে, এটা খুবই মিনিমাম পর্যায়ে চলে আসে। এটার ওই পরিমাণে ইফেক্ট পড়ে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে গরু 2.5 কোটি। গত 10 বছরে বেড়েছে 14 লাখ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ সবাইকে।